দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপের তাগিদ, কঠোর বিধিনিষেধের আভাস প্রধানমন্ত্রীর। হাফ নামের সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংক সহ 2 শতাধিক প্রতিষ্ঠান, বিডি সার্টের প্রতিবেদন, ঝুঁকিতে গোপনীয় তথ্য, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা। এবং রমজান সামনে রেখে চলমান বিক্রি কার্যক্রমের মধ্যেই বাড়ল টিসিবির পণ্যের দাম, অসাধু তৎপরতা বন্ধে বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হয়েছে দাবি সংস্থাটির। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে উপেক্ষিতই থেকে যাচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন কেবল 18 দফা নির্দেশনা দিয়ে সংক্রমণ মোকাবিলা সম্ভব নয়, জোর দিতে হবে আক্রান্ত ব্যক্তিদের ঘিরে ব্যাপক কর্মতৎপরতার ওপর। সেক্ষেত্রে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড-19 পরিস্থিতি। সংক্রমণ বাড়ছে দ্রুত। 29 মার্চ থেকে প্রতিদিনই শনাক্ত হচ্ছেন 5,000-এর বেশি রোগী। মাত্র 4 দিনেই শনাক্ত হন রেকর্ড 22,000-এর বেশি। ফলে রোগী চাপে ভেঙে পড়ার উপক্রম চিকিৎসা ব্যবস্থাও। কান পাতলেই ভেসে আসছে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি, আইসিইউ নিয়ে হাহাকার আর নানা সংকটের কথা। দিস ইজ দ্য 4th প্লেস। আমি এখানে 4 নম্বর জায়গা যেখানে আসছি। ফিডব্যাক হচ্ছে যে কোথাও কোনো বেড নাই। কেউ যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে সে কখনোই এটা অনুধাবন করতে পারবে না যে এটা কতটা কষ্টের অথবা এটা কতটা সমস্যা। আইসিইউ সংকটটা। সংক্রমণের তীব্রতা বাড়ছে দেশের প্রায় সব প্রান্তেই। নমুনা পরীক্ষার বিপরীতে 10%-এর বেশি শনাক্ত হচ্ছেন এমন 31টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যার শীর্ষস্থানে যুক্তরাজ্য প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার আর শীর্ষ 5-এ আছে সিলেট, যা যুক্তরাজ্যের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও ভিন্ন কথা বলছে আইইডিসিআর। আমাদের যে ভেরিয়েন্টটা, ইউকে ভেরিয়েন্টটা বাংলাদেশে প্রবেশ করেছে, অথবা বাংলাদেশেও এমন কোনো ভেরিয়েন্ট হয়েছে যেটা গতবারের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে। এখন পর্যন্ত যে জেনেটিক সার্ভেলেন্স করে তেমনভাবে এখনো লোকালি ট্রান্সমিশন হয়েছে বলে আমরা বলতে পারি না। মহামারী নিয়ন্ত্রণে সবচেয়ে বড় অস্ত্র টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট বা আইসোলেশন। যদিও বর্তমানে আগের তুলনায় বেড়েছে পরীক্ষার হার। মার্চে দেশে নমুনা পরীক্ষা হয়েছে 1 মাসে রেকর্ড 6,25,000-এর বেশি। তবে রোগ নিয়ন্ত্রণের অন্যতম কৌশল আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার বিষয়টি থেকে যাচ্ছে উপেক্ষিতই। অবাধে এই সোর্সগুলো থেকে সংক্রমণ বেড়ে যাচ্ছে, সেটা আমাদের বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমাদের দরকার হলো ট্রেসিং, দরকার হলো আইসোলেশন, দরকার হলো কোয়ারেন্টাইন। যুক্তরাজ্যে শতকরা 1% কন্ট্যাক্ট ট্রেসিং হয় না, কারণ এটা সম্ভব না। প্যান্ডেমিকের এই ব্যাপকতায় 100% কন্ট্যাক্ট ট্রেসিং তো সম্ভবই না। মহামারী নিয়ন্ত্রণে কেবল 18 দফার নির্দেশনা নয়, মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর হওয়ার পাশাপাশি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলো লকডাউনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ভাঙল করোনা সংক্রমণের আগের সব রেকর্ড। দেশে গত একদিনে শনাক্ত হয়েছে যাবৎকালের সর্বোচ্চ 6,469 জন, আর মারা গেছেন গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ 59 জন। এ অবস্থায় হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউ ও শয্যা সংকট। আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে এসেও সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিকে দুর্যোগ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীর অকপট স্বীকারোক্তি, সব রোগীকে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব নয়। জ্বর ও সর্দি নিয়ে প্যারালাইসিসে আক্রান্ত 70ঊর্ধ্ব মাকে নিয়ে দুদিন ধরে হাসপাতাল ঘুরছেন 2 সন্তান। অবশেষে হুইল চেয়ার না পেয়ে চেয়ারের হাতল ধরে নিয়ে আসেন নমুনা পরীক্ষা করাতে। এই চিত্র এখন বেশিরভাগ হাসপাতালের। আমি তো এখনো তো বাট সময় আছে 12:30, আরো আধা ঘন্টা আছে, কেন আপনার ফর্মটা দিচ্ছেন না? হতে দেওয়া যাবে না, হতে এটা ওখান থেকে কালেকশনে যেটা হয়েছে হতে এটাই হতে। যদি আপনার যদি হতে বেশি তাড়াহুড়া থাকে, আপনি হতে স্পেশালি হতে আপনি বাদ থেকে করেন। গেল 4 মাসের তুলনায় গত 1 সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে করোনার রোগীর ভিড় বাড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরীক্ষার পাশাপাশি আইসিইউ সহ শয্যা পাওয়া নিয়ে ভোগান্তিতে রোগীরা। 100 জনের বেশি তারা করাবেই না, এরকম করে করে হয়রানি করতেছে। আমি আমার মেয়েকে কালকে লাইনে দাঁড়াই জোর জবরদস্ত একটা ফর্ম নিয়েছি, আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, তাকেও সেই একই অবস্থা, কিন্তু আমি অসুস্থ, আমাকে ফর্ম দেয়নি। আইসিইউ বেড দিতে পারবে না, কারণ 15 লিটার তো বেশি অক্সিজেন এখানে নর্মালি থাকে না, ওটা তো আইসিইউতে যেতে হয়, তখন আইসিইউ ব্যবস্থা করতে পারবে না। ওরা সরাসরি বলে দিচ্ছে
প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যেই হাসপাতালগুলো প্রায় ভরে গেছে। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বেখেয়ালি ভাবে অদম্য ভাবে আমরা যদি চলি তাহলে পরে আগামী দিনগুলোতে বিপর্যয় আরো নেমে আসবে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, টিকা নেয়ার পর মানুষের মধ্যে উদাসীনতা বেড়ে গেছে। শোক প্রস্তাবের উপর আলোচনা। নিয়মিত বিরতির পর বৃহস্পতিবার শুরু হলো একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য সহ সমাজের বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। ভালো সংগঠন। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনাও। এ সময় মহামারী পরিস্থিতির বিষয়টি উঠে আসে তার কণ্ঠে। প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে নেয়া ব্যবস্থাগুলো আবারও নেওয়া হতে পারে। 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না। কিন্তু আমি মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। মাস্ক পরা সহ সর্বত্র সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সরকার প্রধান। কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। করোনা ভাইরাসের পর থেকে একবার নিয়মিত যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল নাকের ভিতরে না, নাকের কাছে একটু দিয়ে রাখি। কাজে এটাও কিন্তু সবাই দিতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পর্তুগাল সহ ইউরোপের কয়েকটি দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যাচাই বাছাই না করে ইউরোপের সব দেশের ওপর নিষেধাজ্ঞা জারিতে ক্ষোভ জানিয়েছেন পর্তুগাল প্রবাসীরা। তাদের দাবি, অধিক ঝুঁকি বিবেচনায় এ তালিকা পুনরায় সংশোধন করা হোক। এছাড়াও টিকিট কেটে দেশে আসতে না পেরেও ক্ষুব্ধ অনেকে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বাড়তির দিকে থাকলেও ভিন্ন চিত্রও রয়েছে বেশ কয়েকটি দেশে। বর্তমান পরিস্থিতিতে দারুণ সাফল্য দেখিয়েছে পর্তুগাল। দেশটিতে করোনা সংক্রমণের হার 0.94%। এছাড়া প্রতি 1 লাখে গড়ে আক্রান্ত হবার সংখ্যা 70 জনেরও কম। পাশাপাশি প্রতিদিন গড়ে মৃত্যুর সংখ্যাও 10 জনের নিচে। লকডাউনে নিয়মকানুন শিথিল করে ধীরে ধীরে যখন স্বাভাবিক জীবনে ফিরছে পর্তুগাল, তখন বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে 18 এপ্রিল পর্যন্ত টিকিট কেটে রাখা যাত্রীরা যাত্রা পেছানো সহ অনেকেই বাধ্য হয়েই যাত্রা বাতিল করছেন। অনেক মানুষ টিকিট করে রেখে ফেলছে, কিন্তু ওনারা এখন ক্যান্সেলও করতে পারতেছে না, আবার টাকাগুলো রিফান্ডও ওইভাবে আনতে পারতেছে না। তো এর মতো অবস্থায় আসলে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তটা আসলেই আমাদের প্রবাসীদেরকে অনেকটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। হঠাৎ বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে বাড়তি চাপে পড়েছেন ট্রাভেল এজেন্টরা। রিশিডিউল করতে গেলে এয়ারলাইন্স থেকে করলে এয়ারলাইন্স ফ্রিতে করে দিচ্ছে, বাট যখন ট্রাভেল এজেন্ট থেকে করে প্রথমবার ফ্রি করা যায় অথবা তারা তাদের যে চার্জটা আছে কমিশন ওটা নিতে পারে। সেকেন্ড বার দেখা যায় কোনো এয়ারলাইন্স 100 ইউরো, কোনো এয়ারলাইন্স এরকম চার্জ করে, ওটা তো ওরা ফ্রিতে করে দিতে পারে না। পরিস্থিতির উন্নতি হলেও পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে পর্তুগাল। যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য রুট হয়ে সেসব দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম চালু রেখেছে পর্তুগিজ প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। এই নিষেধাজ্ঞা অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে ফ্রান্সে দেশব্যাপী 4 সপ্তাহের লকডাউন ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আগের তুলনায় বেড়েছে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু।
বাংলাদেশে করোনার সংক্রমণ রুখতে ইউরোপের সবকটি দেশ এবং তার বাইরের 12টি দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল সংস্থা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা দেশে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছিলেন তারা বলেছেন এমন সিদ্ধান্ত অযৌক্তিক। পাশাপাশি তারা বলছেন করোনার নেগেটিভ সনদ যেখানে তারা নিয়ে যাবেন সরকারের এমন নিষেধাজ্ঞা যৌক্তিক হতে পারে না। আমরা ফ্রান্স প্রবাসী, এখন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের কেনাকাটা অগ্রিম টিকিট করে রেখেছি, আমাদের ফ্যামিলি আছে, বাবা মা আছে, আমরা সবার সাথে দেখা করব, আমাদের ইচ্ছা করে এখন বাংলাদেশে যাইতে। আমরা দেশে যেতে চাই। বাংলাদেশ সরকার হঠাৎ করে ঘোষণা দিল ইউরোপ থেকে বাংলাদেশে যাওয়া যাবে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। অনেকেই বলেছেন তারা কর্মস্থল থেকে ছুটি নেওয়ার পর এমন সিদ্ধান্তেই বেশ বিপাকে পড়েছে। এদিকে ফ্রান্সে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর দেশব্যাপী 4 সপ্তাহের লকডাউন ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক তৎপর হয়েছে। রাজধানী প্যারিসের বিভিন্ন স্থান, রেল, মেট্রো ও বাস স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালিয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গেল 1 বছরে করোনার সংক্রমণ রুখতে সরকারের যে নানা পদক্ষেপ ছিল সেগুলো তুলে ধরেন। সেই সাথে হাসপাতালগুলোতে আইসিইউর শয্যা সংখ্যা বাড়ানো ও ভ্যাকসিন কার্যক্রমের গতি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিছুটা কম থাকলেও এখন দেশজুড়ে 4 সপ্তাহের লকডাউন ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর হয়েছে। আর তাদের তৎপরতায় মানুষজন লকডাউন মানলে সংক্রমণ কিছুটা রোধ করা সম্ভব হবে এমনটাই মনে করা হচ্ছে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, জাফর, ফ্রান্সের করোনা পরিস্থিতির ধীরে ধীরে কিন্তু ভয়াবহতার দিকে যাচ্ছে। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। এখন পর্যন্ত ফ্রান্সে আক্রান্ত হয়েছেন 47 লাখের কাছাকাছি মানুষ আর মারা গিয়েছেন 96,000-এর বেশি মানুষ। এই অবস্থায় দেশটিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 4 সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছেন, যেটি আসলে শনিবার থেকেই কার্যকর হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি এই লকডাউন ঘোষণার পরপরই কিন্তু রাজধানী প্যারিস সহ ফ্রান্সের অন্যান্য শহরগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর কিন্তু হয়েছে। আমরা এর আগে যখন লকডাউন 19টি ডিপার্টমেন্টে শুরু হয়েছে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে ততটা তৎপর না, অনেকটাই ঢিমেঢালাভাবে লকডাউন চলছিল। কিন্তু আমি বিশেষ করে বেশ কিছু রাজধানী প্যারিসের বাস স্টেশন, রেল স্টেশন সহ অনেকগুলো স্থানে আমি গিয়েছি এবং দিনের বেলা দেখেছি যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককেই জরিমানা করছে। এমনকি ফ্রান্সের অন্যান্য বেশ কয়েকটি শহরে, আপনাকে এখানে জানিয়ে রাখি, এখন কিন্তু আবহাওয়া বেশ ভালো, অর্থাৎ গরম পড়ছে এবং এই সময়ে ইউরোপের মানুষজন, বিশেষ করে ফ্রান্সের সাধারণ মানুষজন কিন্তু বাগান কিংবা লেকের পাড়ে সেখানে একত্রে বসেন। তো আজকেও আমরা একই দৃশ্য দেখেছি, লেকের পাড়ে কিংবা বিভিন্ন বাগানে একত্রে বসেন, যে কারণে ফ্রান্সের লিল সহ অনেক শহরেই অনেক মানুষকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জরিমানা করেছে। আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে তিনি কিন্তু বলেছিলেন সবাই যেন সংস্পর্শ থেকে আসলে দূরে থাকে। তিনি কন্ট্যাক্টের বিষয়টি সেখানে বলেছিলেন যে সবাই যেন একজন আরেকজনের থেকে দূরে থাকে, সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে সেখানে প্রেসিডেন্ট বলেছিলেন। এবং আরেকটি বিষয় কিন্তু প্রেসিডেন্ট সেখানে বলেছিলেন যে আইসিইউর যে শয্যা সংখ্যা এখন রয়েছে সেটি আসলে বাড়ানো হবে। এখন কিন্তু ফ্রান্সে 7,665টি আইসিইউর শয্যা সংখ্যা রয়েছে, তার বিপরীতে প্রায় কিন্তু শয্যা প্রায় পরিপূর্ণ বলা চলে। আইসিইউর 7,053টি শয্যা এখন আসলে করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো প্রেসিডেন্ট বলেছেন খুব শীঘ্রই সেগুলো আসলে 10,000-এ উন্নীত করা হবে। সেই সাথে প্রেসিডেন্ট তার বক্তব্যে গেল 1 বছর সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে করোনা মোকাবেলায় সেগুলো তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তো আজকে আসলে এখানকার জাতীয় সংসদে এখন যে করোনার যে নতুন যে বিধিমালা প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ 4 সপ্তাহের যে লকডাউন আরোপ করা হয়েছে, সেটি কিন্তু বিল উত্থাপন করা হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ ভোটেই সেই বিল সংসদে পাস হয়েছে। যদিও বিরোধী দল এই সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বেশ সমালোচনা কিন্তু তারা করেছে। আমরা কিন্তু এর আগে লক্ষ্য করেছি এবং গত বছর যখন লকডাউন শুরু হয় কিংবা সরকার নানা পদক্ষেপ
পদক্ষেপগুলো নেয় সরকারের বিভিন্ন এই স্বাস্থ্য ব্যবস্থায় সরকার কার্যকর ভূমিকা নিচ্ছে না বা সময় মতো যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকারের সেই সিদ্ধান্তগুলো সরকার নিতে দেরি করেছে, এমন সমালোচনা কিন্তু আমরা বিরোধী দল থেকে আমরা আগে দেখেছিলাম। আমি আবার আপনাকে এখানে জানিয়ে রাখছি, এখন কিন্তু ধীরে ধীরে ফ্রান্সের করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। অর্থাৎ ইলদো ফ্রান্সে যেখানে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এখন আমরা দেখছি করোনার সংক্রমণের হার অনেক বেশি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে আমরা প্রথম ধাপে কিংবা দ্বিতীয় ধাপে, এখন যেটাকে তৃতীয় ধাপ বলা হচ্ছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রবাসী বাংলাদেশি ফ্রান্সে যারা বসবাস করেন তাদেরকে কিন্তু আমরা এতটা আক্রান্ত দেখিনি। শুধু যে রাজধানী প্যারিসেই আক্রান্ত হচ্ছেন বিষয় কিন্তু তা না, তুলুজ অন্যান্য যে শহরগুলো রয়েছে যেখানে বাংলাদেশিরা বসবাস করেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানেও আসলে আক্রান্ত হচ্ছেন। তো আমরা সেই বিষয়গুলো কিন্তু আসলে সেখানে লক্ষ্য করেছি। তো আমরা পাশাপাশি এখানে সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সংক্রমণ রোখার জন্য আসলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকার সেই পদক্ষেপগুলো নিচ্ছে। তবে বাস্তব ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি যে গণপরিবহন যেগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো আমরা দেখছি যে মানুষ ঠাসাঠাসি করেই সেগুলো চড়ছেন। বিশেষ করে বাসের বিষয়গুলো আমি দেখেছি, বিভিন্ন বাসগুলোতে যখন যাত্রীরা উঠছেন সেখানে কিন্তু একজন আরেকজনের খুব কাছাকাছি আসলে তারা থাকছেন। এবং আমরা করোনা সংক্রমণ এখন সরকারের যে নানা বিধিনিষেধ, নানা ধরনের কঠোরতা, এখন যেমন কারফিউ চলছে, এত কিছুর পরেও কিন্তু ফ্রান্সের করোনা সংক্রমণ কমছে এমন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এখন পর্যন্ত। এবং এখনো প্রতিদিনই কিন্তু আক্রান্তের হার বাড়ছে, আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এর পাশাপাশি আরেকটি জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে বাংলাদেশে করোনার সংক্রমণ রুখতে ইউরোপের সবকটি দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো এই নিষেধাজ্ঞা আরোপের খবরের পর এখানকার প্রবাসী বাংলাদেশিরা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন দেশে যাওয়ার জন্য। আকস্মিক এমন সিদ্ধান্তে আসলে তারা এখন বেশ একটি কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন, কারণ কর্মস্থল থেকে অনেকে ছুটি নিয়েছিলেন, সব ধরনের প্রস্তুতি ছিল, পরিবার পরিজন নিয়ে অনেকে দেশে যাবেন এমন প্রস্তুতিতে তারা ছিলেন। এবং এই সরকারের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কারণে এখন তারা আসলে বাংলাদেশে যেতে পারছেন না। পাশাপাশি তাদের অনেকে টিকিট কেনা ছিল, তারা আসছে কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো, আমি অনেকগুলো ট্রাভেল এজেন্সিতে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি তাদের সাথেও আসলে এক ধরনের বাকবিতণ্ডা চলছে, তারা তাদের টাকাগুলো ফেরত চাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে টিকিটের টাকাগুলো ট্রাভেল এজেন্সি যেগুলো রয়েছে তাদের পক্ষে ফেরত দেওয়া আসলে সম্ভব হচ্ছে না। এবং বিশেষ করে সমস্যা হচ্ছে যারা কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন দেশে যাবার জন্য এবং সব ধরনের প্রস্তুতি নিয়ে যারা রেখেছিলেন দেশে যাওয়ার জন্য, তাদের আসলে একটি বড় সমস্যা হচ্ছে। তো তারা বলছেন যে সরকারের উচিত হবে এই সিদ্ধান্তটি আবারও আসলে পর্যালোচনা করা এবং এই সিদ্ধান্ত থেকে সরে আসবে সরকার, এমনটা আসলে তারা সরকারের কাছে দাবি করেছেন। তো জাফর, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানাতে ফ্রান্সের প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আবারও সাইবার হামলার শিকার বাংলাদেশ। এবার কেন্দ্রীয় ব্যাংক সহ 200-র বেশি প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রযুক্তি সন্ত্রাসীরা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বিডিসার্ট। প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে হাফনাম হ্যাকার্স গ্রুপ। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, মাইক্রোসফটের এই সেবাটি নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল হওয়ায় সুযোগ নিয়েছে হ্যাকাররা। মাত্র 1 মাস আগেই বাংলাদেশ ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম CIRT। সংস্থাটির নজরে এসেছিল ক্যাসাব্লাঙ্কা নামের একটি হ্যাকার গ্রুপের অপতৎপরতা। মাস না পেরোতেই এবার সত্যিই হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ। তবে ক্যাসাব্লাঙ্কা নয়, 200 প্রতিষ্ঠানের প্রযুক্তি কেন্দ্রিক নিরাপত্তার জাল ছিন্ন করেছে হংকং ভিত্তিক হাফনাম হ্যাকার্স গ্রুপ। এতে অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে চিঠিও দিয়েছে প্রযুক্তি কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ প্রকল্প বিডিসার্ট। যদিও এটিকে পুরোপুরি সাইবার হামলা বলছেন না প্রযুক্তিবিদরা। মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার হচ্ছে একটি উইন্ডোজ বেস ইমেইল সিস্টেম, যেখানে আসলে ইমেইলের তথ্য আদান প্রদানের জন্য এই মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার ব্যবহৃত হয়।
তাই এটাকে আসলে পরিপূর্ণ সাইবার অ্যাটাক বলা যায় না, এটা আসলে একটা ইমেইল সিস্টেমের উপরে হামলা হয়েছে। প্রতিবেদনের তথ্য মতে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বাংলাদেশ আর্মি, এভার কেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ তথ্য ঝুঁকিতে পড়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সবাই মাইক্রোসফটের ইমেইল সেবা এক্সচেঞ্জ সার্ভার ব্যবহার করেন, যা কিনা নিরাপত্তার দিক দিয়ে খুবই দুর্বল। সিকিউরিটিগত দিক থেকে আমরা আসলে এই মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারটাকে একটু দুর্বল প্রকৃতির বলে থাকি, আর ইউনিক্স কিংবা লিনাক্স বেস ইমেইল সিস্টেমটাকে আমরা আসলে শক্তিশালী প্ল্যাটফর্ম বলে থাকি। তাই যদিও এটা একটা বড় ধরনের হামলা, যেটা মনে করি যে এটা বাংলাদেশ ব্যাংক সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের হামলাটা হয়েছে, তো এখানে আসলে এটাকে অবহেলা করার কিছু নেই। গত বছরের আগস্টে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে এমন সতর্কতায় অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করার সঙ্গে সঙ্গে প্রায় সব ব্যাংকই রাতে বন্ধ রেখেছিল এটিএম সেবা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে চলমান বিক্রি কার্যক্রমের মধ্যে বেড়েছে টিসিবির পণ্যের দাম। যদিও সংস্থাটির দাবি দাম বাড়ানো হয়নি, অসাধু তৎপরতা বন্ধে বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে মাত্র। তবে বিশ্লেষকদের মতে বাজারে স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কাঠফাটা রোদে এই অপেক্ষা টিসিবির পণ্য কিনতে আসা ভোক্তাদের, কারণ এসব ট্রাকে বাজার মূল্যের চেয়ে কমে মেলে তেল, পেঁয়াজ, ডাল, চিনি ও ছোলা। রমজান উপলক্ষে গত 18 মার্চ শুরু হয়েছে সরকারের এই বিশেষ কার্যক্রম। তবে বৃহস্পতিবার থেকে প্রতি লিটার সয়াবিনে 10 আর পেঁয়াজ, চিনির কেজিতে 5 টাকা করে বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। দোকান থেকে একটু কম পাওয়া যাতে লেগে লাইনে দাঁড়ায় নিতে আসছে। গত পরশু দিনও 90 টাকা কেজি তেল নিছি, আজকে 100 টাকা কেজি। এত কষ্ট করে নেই, তারপরে দাম বাড়াই তাহলে আমরা কই যাবো? এখন দাম বাড়তে তাও মোটামুটি হাতের নাগালে আছে, মার্কেটে তো হাতের নাগালে নাই। উনি তো নিবে না, এই কারণে ওনার থেকে আমি কিনে নিচ্ছি। নিয়ম এটা না, ঠিক আছে, কিন্তু মানুষ 3বার 4বার করে নিতেছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আমরা দেখতেছি। নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের সাথে না পেরে এখানে ভোক্তারা এসে লাইনে দাঁড়ান কিছুটা কম দামে পণ্য কিনতে। কিন্তু এবার টিসিবির পণ্যেরও দাম বাড়ানো হলো। তাহলে কি ঊর্ধ্বমুখী বাজারই নিয়ন্ত্রণ করলো সরকারি এই বিপণন সংস্থাকে? টিসিবির দাবি ভোক্তার আড়ালে কম দামের এই সুযোগ নিচ্ছে অসাধু চক্র। বেশি মার্কেট গ্যাপ হলে সেই ক্ষেত্রে পণ্যটা সাধারণ ভোক্তা সাধারণের কাছে না গিয়ে অন্য পন্থায় চলে যেতে পারে। এই জিনিসটা রোধ করার জন্য টিসিবি সবসময় বাজারের সাথে পরিস্থিতির সাথে বিবেচনা করে পণ্যমূল্য রিঅ্যাডজাস্ট করে। এই বছরও রমজানের সময় আমরা পণ্যমূল্য রিঅ্যাডজাস্ট করেছি। বাজার বিশ্লেষকদের মতে ভর্তুকি বাড়লেও টিসিবির উচিত ক্রেতা বান্ধব পদক্ষেপ নেওয়া। যেখানে টিসিবি আরো দাম কমানোর কথা সেখানে কিন্তু বাড়াচ্ছে, এতে কিন্তু যারা সীমিত আয়ের মানুষ তারা কিন্তু হতাশ হবে। আমি মনে করি যে টিসিবির এই সিদ্ধান্তটা ঠিক সমীচীন হয়নি। চাহিদার তুলনায় অনেক কম হলেও ঢাকায় 100টি সহ সারা দেশে 500 ট্রাকে টিসিবির এই বিক্রি কার্যক্রম চলবে 6 মে পর্যন্ত। আগামী সপ্তাহ থেকে মিলবে খেজুর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় রমজান শুরুর আগে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজার। তার সাথে যুক্ত হয়েছে হঠাৎ করে পণ্যের চাহিদা কমে যাওয়া। এই অবস্থায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানে দেশে ভোজ্য তেলের চাহিদা বাড়ে কয়েক গুণ। এর মাঝে গত 6 মাসের বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল মার্কেটেই উত্তাল ছিল ভোজ্য তেলের বাজার। শেষ পর্যন্ত সরকার দাম বেঁধে দেয়, কিন্তু বুকিং রেট কমতে থাকায় স্বস্তি ফিরছে তেলের বাজারে। ভোজ্য তেলের বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মন প্রতি আপনার 100 থেকে 150 টাকা কমেছে। গভর্নমেন্ট যে রেট করেছে আমাদের 115 টাকা সোয়াবিন লিটারের রেট করেছে, কিন্তু আমরা এখন 100 টাকা 105-10 টাকা করে বিক্রি করতেছি। কয়েক বছর ধরে রমজানে ছোলার দাম বাড়লো, এবার পুরোপুরি নিয়ন্ত্রণে। প্রতিদিনই কেজিতে ছোলার দাম কমছে। গত সপ্তাহে যে ছোলা বিক্রি হয়েছিল 53 টাকা, এখন বর্তমানে সেটা 52 টাকা বিক্রি হচ্ছে। মিয়ানমারের যে ছোলা 70-75 টাকা ছিল, এটা অ্যাভেলেবেল আসার কারণে সেটা আবার এখন 71 টাকা হয়ে গেছে। বুকিং রেট কমায় নিয়ন্ত্রণে আসছে চিনির বাজারও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 টাকা কমে বর্তমানে পাইকারি পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে 61 টাকা দরে। আসন্ন রমজানকে কেন্দ্র করে চিনির সরবরাহ যে অবস্থায় আছে, আন্তর্জাতিক বাজার যদি এই অবস্থায় বিদ্যমান থাকে, বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। রমজানে প্রয়োজনীয় অন্যান্য ভোগ্যপণ্যের দাম কমলো, পেঁয়াজ এবং আদা নিয়ে রহস্য কাটছে না। তবে রসুনের দাম কমেছে কেজিতে 5 টাকা। পেঁয়াজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বুমরা বর্ডার বিভিন্ন স্তর বন্ধ যেগুলো আছে, এগুলো 2 দিন ধরে বন্ধ ছিল, সবরাতের বন্ধ ছিল, এই আর কি, যার কারণে আমদানিও কম ছিল।
ক্রেতার চাহিদা বেশি ছিল, যার কারণে 2-1 টাকা বাড়ছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার অনেকাংশে আমদানি নির্ভর, যে কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বাড়লেই তাৎক্ষণিক তার প্রভাব পড়ে এখানকার বাজারে। আর কয়েকদিন পরে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, কিন্তু এখন পর্যন্ত দেশের ভোগ্য পণ্যের বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে সংকট সৃষ্টি হয়েছিল 1 থেকে 1.5 মাস আগে। তখন ক্রেতারা ইচ্ছামতো ভোগ্য পণ্য কিনে মজুত করেছিল, আর তাই দামও বেড়েছিল। তবে এখন বাজারে ক্রেতা না থাকায় ভোগ্য পণ্যের দাম ক্রমশ কমে আসছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। করোনাকালে মুষ্টিমেয় অসাধু লোকের প্রতারণা থেকে ই-কমার্স খাত রক্ষায় কঠোরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল ভার্চুয়ালি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, প্রযুক্তির প্রসারের সাথে সাথে বেড়েছে সাইবার ক্রাইম, অসত্য ও গুজবে বাড়ছে সামাজিক অস্থিরতাও। এসব নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি তাগিদ দেন তিনি। মহামারী করোনায় নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর ই-কমার্স প্রতিষ্ঠান কিংবা ফেসবুক পেজ। ক্রেতাদের বাড়তি আগ্রহের সুযোগে অনলাইনে এক ধরনের পণ্য প্রদর্শন করে নিম্নমানের বা অন্য পণ্য ডেলিভারি দেওয়ার ঘটনা ঘটছে। অর্ডার নিয়ে টাকা পাওয়ার পর পণ্য ডেলিভারি না দিয়ে ফেসবুক পেজ বা ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে কিছু অসাধু প্রতিষ্ঠান। এতে প্রতারিত হয়ে অনলাইনে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছে ভোক্তারা। এ অবস্থায় বৃহস্পতিবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে করোনাকালে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবার প্রয়োজনীয়তার বিপরীতে সাইবার ক্রাইম ও অনলাইনে প্রতারণার বিষয়টি উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অনলাইনে এক ধরনের পণ্য প্রদর্শন করে ডেলিভারি দিচ্ছে নিম্নমানের বা অন্য পণ্য। মুষ্টিমেয় কিছু অসাধু লোকের প্রতারণার জন্য যাতে ই কমার্সের মতো একটি বিপুল সম্ভাবনায় খাতের প্রসার কোনোভাবেই থেমে না যায়, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করতে হবে। মহামারীর কারণে অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে আয়োজিত 3 দিনের এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 94টি প্রতিষ্ঠান। ডিডিআই এক্সপো নামের মোবাইল অ্যাপের মাধ্যমে প্রদর্শনীটি ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবেন যে কেউ। বাংলাদেশে আমরা পণ্য উদ্ভাবন করব, তৈরি করব, আর সেটি আমরা সারা বিশ্বের সর্বত্র আমরা ছড়িয়ে দেব, আমরা বিক্রয় করব। প্রদর্শনীর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের নিয়ে ভার্চুয়ালি বিভিন্ন সেমিনার আয়োজনও করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। লবণ উৎপাদনে ন্যায্য মূল্য পাচ্ছেন না অর্ধলক্ষাধিক লবণ চাষি, পড়ে আছে কয়েক লাখ মেট্রিক টন লবণ। আমদানির কারণে দেশীয় লবণ শিল্প ধ্বংস হওয়ার অভিযোগ। আবারও করোনা পরিস্থিতির খবর। দেশে করোনার সংক্রমণ রোধে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। পাশাপাশি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়াতে পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়া 371 ইউনিয়ন সহ 2টি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে 3 দিন ধরেই দেশে করোনা শনাক্ত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে, মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়টি মাথায় নিয়ে বৃহস্পতিবার সংক্রমণ রোধে বিনোদন কেন্দ্র, বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 কারিগরি পরামর্শক কমিটি। হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শ দিয়ে কারিগরি কমিটি বলছে, গণপরিবহন ও উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানতে আরও সতর্ক হতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট 3, লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন ও 11 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া 371টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদের 231 সিলেট 3 শূন্য আসনের নির্বাচন এটা স্থগিত করা হয়েছে। আগামী 11 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনের নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। বন্ধ থাকবে ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সদরঘাটের প্রতিটি লঞ্চে ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। সামাজিক দূরত্বের নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক। এতে ক্ষুব্ধ যাত্রীরা।
সরকারি নির্দেশনা অনুযায়ী কথা ছিল বৃহস্পতিবার থেকে প্রত্যেকটি লঞ্চ ছাড়বে অর্ধেক যাত্রী নিয়ে, কিন্তু সরেজমিনের চিত্র পুরোপুরি উল্টো। সদরঘাট ঘুরে দেখা যায় প্রত্যেকটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। প্রত্যেক যাত্রীর পাশে জায়গা ফাঁকা রাখার নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক, যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান যাত্রীরা। 60% ভাড়া বাড়াচ্ছে কিন্তু যাত্রী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অর্ধেক যাত্রী তো কোথাও কোনো উদ্যোগ নেই। 400 টাকা করে ভাড়া নিতেছে, কিন্তু যাত্রী পুরো লঞ্চ ভর্তি। লঞ্চে তো অর্ধেক যাত্রী নেবে, সেটা কিন্তু করতেছে না। আগের পরিমাণ দ্বিগুণ ভাড়া নিচ্ছে, কিন্তু ঠিকমতো তারা সামাজিক দূরত্ব বজায় রাখে না। তাদের সংখ্যা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ডেকে এভাবে যাত্রী নেয় লঞ্চ থেকে উল্টো করোনা ছড়াতে পারে। গায়ের ফের লোক সব ভর্তি লোক, করোনা বাড়বে আরো এরকম হলে। আগে যেরকম নিচ্ছে যাত্রী আজকে সেরকমই নিতেছে, গায়ের উপরে গায়ে কোনো ফাঁকা নেই। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি করোনা আরো বৃদ্ধি পাবে। যেহেতু ভাড়া বেশি নেবে, তাহলে ফাঁকা করে নিতে হবে। একজনের সিটের পাশে আরেকজন সিট খালি জায়গা ভাড়া বাড়াবে। এখন সিট তো আগের মতোই আছে, যে আমাদের পাশে যেরকম লোক চাপাচাপি করে আছে, কিন্তু ভাড়াটা বাড়িয়ে নিতেছে কেন? বিএডব্লিউটি বলছে নির্দেশনা মানাতে ম্যাজিস্ট্রেট সহ মাঠে রয়েছেন তারা। শুক্রবার থেকে ডেকে রং করে সিট নির্দিষ্ট করে দেওয়া হয় বলেও জানায় সংস্থাটির সদরঘাটের ট্রাফিকের প্রধান। মালিকদের সাথে মিটিংয়ে বসেছি এবং তারা আজকে সিদ্ধান্ত দিয়েছে যে তারা প্রতিটা লঞ্চে আপনার ডেকে তারা সেই জায়গাগুলো চিহ্নিত করে দিবে, যেটা 3 ফিট দূরত্বে প্রতিটা যাত্রী বসবে। আমরা ডেকে যখন ক্রস দিয়ে দিব 3 ফিট পর পর, তখনই তাদের অর্ধেক যাত্রী, তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী হয়ে যাবে। সেটা কালকে থেকে বাস্তবায়ন হবে। প্রতিদিন ঢাকা থেকে দেশের 22টি জেলায় অর্ধশতাধিক লঞ্চ ছেড়ে যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। একদিকে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখা, অন্যদিকে হুট করে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের ঘোষণায় ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে নগরবাসীর। করোনা সংক্রমণ রোধে গণপরিবহনে যাত্রী সেবার নতুন নিয়মের দ্বিতীয় দিনেও ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। আবার বাসে আসন পেলেও অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের। তবে পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রাজধানীর গুলিস্তান থেকে বনানী যাওয়ার পথে বাংলা মোটরে মোটরসাইকেল থেকে যাত্রী নামিয়ে দেয় পুলিশ। ট্রাফিক পুলিশের সঙ্গে তাই বাগবিতণ্ডায় জড়ান রাইড শেয়ারিং পেশায় জড়িত মুস্তাকিম। সপ্তাহখানেক আগে জানাতো তো এরকম ভাবে প্রিপারেশন নিতাম আমরা। প্রথম পর্যায়ে আমরা নিষেধ করতেছি, কিছু কিছু ক্ষেত্রে মামলাও দিচ্ছি। করোনার সংক্রমণ রোধে বিআরটি এর রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের ঘোষণায় বাইক নিয়ে বিপাকে পড়েন চালকেরা। সড়কের মোড়ে মোড়ে মোটরসাইকেল নিয়ে এক প্রকার লুকিয়ে যাত্রী বহনের চেষ্টা করতে দেখা গেছে তাদের। অনেকে যাত্রী বহন করে পড়েছেন মামলার মুখে। বাসে 2 জন করে যাত্রী বসতেছে, সিএনজিতে 3-4 জন করে বসতেছে। স্যানিটাইজার দিয়া তারপর আমরা যেন এইভাবে পরিবহন করতে পারি, আমাদেরকে সেই সুযোগটা যেন করে দেয়। গণপরিবহনের দিকে কর্তৃপক্ষের কোনো নজর না থাকলেও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাইড শেয়ারিং সার্ভিস বন্ধে ভয়াবহ বিপাকে পড়েন নগরবাসী। বাসে 2 সিটে একজন করে নিচ্ছে, শত শত যাত্রী রাস্তায় দাঁড়ায় আছে। এইটাও যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে মুভমেন্ট করব? এদিকে গণপরিবহনে যাত্রী সেবার দ্বিতীয় দিনেও সরকারি পরিবহন পুল বিআরটিসিতে দেখা গেছে অতিরিক্ত যাত্রী। তবে অধিকাংশ রুটের বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় বিপাকে পড়েন সেবা গ্রহীতারা। প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থেকে বাস পাইছে পল্টন থেকে। 60% অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে জোরপূর্বক। দেশে করোনা সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছরের 1 জুন গণপরিবহনের অর্ধেক আসন ফাঁকা ও 60% ভাড়া বাড়ায় সরকার। বাসের আসন অর্ধেকে নেমে আসার একদিনের মাথায় হঠাৎ করেই রাইড শেয়ারিং সেবা বন্ধের ঘোষণা মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন নগরবাসী। পাশাপাশি এই পেশায় জড়িত মানুষগুলো পড়েছেন মহাসংকটে। কোনো বিকল্প ব্যবস্থাপনা কিংবা সমন্বয় ছাড়া এমন জনদুর্ভোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের অদূরদর্শী থেকেই দুষছেন তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে হোটেল মোটেল সহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত 9টার পর থেকে সিদ্ধান্ত কার্যকর হয়। সৈকতে প্রবেশ করতে পারছেন না পর্যটকরা। দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 9টায় হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সকল দোকানপাট। সৈকতের প্রতিটি প্রবেশদ্বারে জোরদার করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের টহল। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সৈকতে। সাগর তীরেও চলছে পুলিশের টহল। আগত অনেক পর্যটক সৈকতে প্রবেশ করতে চাইলেও দেয়া হচ্ছে না ঢুকতে। ফলে হতাশা নিয়ে ফিরছেন হোটেলে। আমরা যখন রওনা দেই ওইগুলো টিকিটগুলো প্রথমে কাটি, তখন করোনার এই আপনার লকডাউনটা হয় নাই। আমাদেরকে প্রশাসন নামতে দিচ্ছে না, অনেক কড়াকড়ি। আমরা খুবই মর্মাহত যে আমরা আসছিলাম সৌন্দর্য দেখার জন্য,
হঠাৎভাবে এভাবে যে একটা বন্ধ হয়ে যাবে আমরা বিলিভ করতে পারিনি। সৈকতের ব্যবসায়ীরা জানালেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ দোকানপাট সব টুরিস্ট প্লেস আসে দোকানপাট বন্ধ করে দিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট আছে জেলা প্রশাসন আসে বন্ধ করে দিয়েছে দোকানপাট। জেলা প্রশাসকের মাধ্যমে বললে আমরা আবার আসবো, আবার আমাদের কর্মস্থানে আবার ফিরে আসবো। 1,500 মতো দোকানপাট আছে, সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা যার যার বাড়িতে চলে যাচ্ছি। টুরিস্ট পুলিশ জানিয়েছে, করোনা সংক্রমণ বাড়ায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সৈকতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পর্যটকদের বীজ এলাকায় না মানুষের, সেই জন্য আমরা বীজ এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করেছি। দোকানপাট বন্ধ আছে, এই কার্যক্রম আগামী 14 দিন অব্যাহত থাকবে। দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে হোটেল মোটেল সহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধের নির্দেশনা পৌঁছায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দ্বিতীয় দফায় করোনা আঘাত হানলেও পদ্মা সেতুর কাজের গতি কমবে না বলে আশা সেতু কর্তৃপক্ষের। প্রকৌশলী ও শ্রমিক সহ প্রকল্প সংশ্লিষ্ট বেশিরভাগই এসেছেন টিকার আওতায়। মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মার্চ মাসের শেষে কাজের সার্বিক অগ্রগতি 85%। এমন গতিতে এগুলে সংশোধিত লক্ষ্যমাত্রার আগেই স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলে যাবে আশাবাদ কর্তৃপক্ষের। প্রকল্প ঘুরে সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ দিবনের রিপোর্ট। প্রমত্ত পদ্মায় পুরোদমে চলছে স্বপ্ন বোনার কাজ। সেতুর মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন চলছে রোড স্ল্যাব বসানো অর্থাৎ সড়ক পথ নির্মাণের কাজ। বলা হচ্ছে 6.15 কিলোমিটারের পুরো সেতুর এরই মধ্যে 4.2 কিলোমিটার অংশে রোড স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এই 4 নম্বর পিলার থেকে সামনে 7 নম্বর স্প্যান পর্যন্ত এই অংশটুকুতেই এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানোর কাজ বাকি রয়েছে। এছাড়াও 23, 24 ও 25 নম্বর স্প্যানের উপর রোড স্ল্যাব বসানোর কাজ এখনও বাকি। স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই এর উপরে প্রথমে বসানো হবে বিশেষ এক আস্তরণ। এরপর 4 ইঞ্চি পিচ ঢালাই হলেই শেষ হবে সড়ক পথের পুরো কাজ। আবার সংক্রমণ বাড়লেও থেমে নেই গতি। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই 3 শিফটে কাজ চলছে। মাস্ক পরে সবসময় কাজ করি, আবার সবসময় হাউসের ভিতরেই থাকি। করোনা নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছে। এ দফায় প্রস্তুতি ভালো থাকায় এখনই কাজের গতি কমানোর পরিকল্পনা নেই। আমাদের কাজের গতি আমরা আগের মতোই রেখেছি, এটা অব্যাহত আছে এবং সেই প্রস্তুতি আমাদের ওখানে হাসপাতালগুলোতে আমরা এটা রেখেছি। রিভাইজ টার্গেটে আসছে বছরের জুনের কথা থাকলেও সেতু কর্তৃপক্ষ বলছে 2022 সালের মার্চেই খুলে দেওয়া হতে পারে পদ্মা সেতু। মূল কাজের জন্য আমাদের 2022 সালের জুন পর্যন্ত সময় আমরা পেয়েছি। আমরা তো টার্গেট করেছি মার্চেই সেতুটা চালু করা। শতভাগ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মোংলা বন্দরে জাপান থেকে জাহাজে আসা মেট্রো রেল প্রকল্পের 6টি বগি ও যন্ত্রাংশ 24 ঘন্টার মধ্যেই খালাস হয়েছে। এসব পণ্য দ্রুত নদীপথে ঢাকায় পৌঁছাবে। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় এমবি এসপিএস ব্যাংকক জাহাজ জাপান থেকে মোংলা বন্দরে এসে পৌঁছায়। জাহাজটিতে আনা হয়েছে 6টি বগি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেলের মধ্যেই পণ্য খালাসের কাজ শেষ হয়। শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একটি বগি নামানো হয়েছিল। বাকি 5টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ বৃহস্পতিবার নামানোর কাজ শেষ হয়েছে। মেট্রো রেলের এসব যন্ত্রাংশ নৌপথে উত্তর দিয়াবাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাবে। এবছর আমরা আরও মিনিমাম 5টা জাহাজ আশা করছি। এগুলো এখান থেকে সব পরিবহন করে নিয়ে যাবে উত্তরা দিয়াবাড়ি, ওইখান থেকে আসবে উত্তরা ডিপোতে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, মোংলা বন্দর আগের তুলনায় সক্ষমতা অর্জন করেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ মালামাল বিদেশ থেকে আনার ক্ষেত্রে এই বন্দরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের আউটার বার ড্রেজিং শেষ করার পরে আমরা ইতিমধ্যে আমাদের জাহাজের সংখ্যা অনেক বেড়েছে। আগে 7 মিটার জাহাজ আসতো, এখন 9 মিটার জাহাজ এখানে আসছে। আজ থেকে 2007-10-এর দিকে সম্পূর্ণ একটা মৃতপ্রায় বন্দর ছিল, সেখান থেকে এখন সম্পূর্ণ গতিশীল বন্দরে রূপান্তরিত হয়েছে। মেট্রো রেল প্রকল্পের 140টি বগির মধ্যে প্রথম চালানে এই 6টি আনা হয়েছে। বাকি 138টি বগি 24টি জাহাজ যোগে পর্যায়ক্রমে 2022 সালের মধ্যে মোংলা বন্দরে পৌঁছাবে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের পর মেট্রো রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের প্রথম চালান এসেছে মোংলা বন্দর দিয়ে। আগামী 1.5 বছরের মধ্যে বাকি যন্ত্রাংশ এ বন্দর দিয়ে পৌঁছাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মোংলা, বাগেরহাট।
সাতক্ষীরার আশাশুনিতে 3 দিনেও মেরামত হয়নি জোয়ারের পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ, বরং নতুন করে ভাঙন দেখা দিয়েছে আরও 6টি স্থানে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 4 গ্রামের মানুষ। জেলা প্রতিনিধি মমতাজ আহমদ বাপির তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভাঙন ঠেকাতে অনেকটা যুদ্ধে নেমেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। জিওব্যাগ ও মাটি ফেলে ঠেকানো যাচ্ছে না জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া এ বেড়িবাঁধ। উল্টো আরও 6টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। কলকলিয়ে লোকালয়ে ঢুকছে পানি, ভেঙে গেছে স্থানীয় সড়ক। ভাটার সময় পানি কিছুটা কমলেও জোয়ারের পানিতে থই থই করছে আশাশুনি উপজেলার দয়ার ঘাট ও জেলেখালি সহ 4টি গ্রাম। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট ছাড়াও ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এ অবস্থায় মানবেতর জীবন পার করছেন দুর্গতরা। আমাদের কি দুর্দিন একমাত্র আল্লাহ জানে, তাছাড়া জনগণকে জানবে না। এমন ভাবে স্রোতের পানি আসছে, জোয়ারের পানি, যে বাড়িঘরগুলো বিধ্বস্ত, রাস্তাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত। রান্না খাওয়ার জায়গা নেই, ছেলেপিলি না খাইও দিন কাটি যাইতেছে। এই বাঁধটা যাতে পুনর্নির্মাণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাতে একটা টেকসই বেড়িবাঁধের জন্য তার জোর যাবে। দ্রুত বেড়িবাঁধ মেরামত সহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই সাহায্য এসে পৌঁছাবে এবং পানি উন্নয়ন বোর্ডের যারা আছে যে কাজটি করে ফেলতে এবং দ্রুতই তাদের মাঝে সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে। মঙ্গলবার দুপুরের দিকে পূর্ণিমার জোয়ারে নদীর পানি বেড়ে আঘাত হানে দরিয়াঘাট বেড়িবাঁধে। এতে বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ধসে পড়ে প্রায় 300 কাঁচা ঘরবাড়ি, ভেসে যায় অন্তত 350 মাছের ঘের। সময় সংবাদ, সাতক্ষীরা। অভয়ারণ্য এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। পদ্মা তীরের মৎস্য আড়তে বেচা কেনার ধুম। আসন্ন রোজা ও বৈশাখ ঘিরে ছুটির দিনে ইলিশের ব্যাপক চাহিদা থাকবে বলে জানিয়েছেন আড়তদাররা। বিস্তারিত জানাতে মাওয়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। জাফর, এই পদ্মা তীরে ইলিশের হাটে কিন্তু এই মহামারী করোনার যে ঝুঁকি, সেই ঝুঁকি উপেক্ষা করে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং ভোর থেকেই হাটটাকে এখানে ইলিশের বেচা কেনা চলছে। এই যে আসন্ন পয়লা বৈশাখ এবং রমজানের সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের ভিড় যেন বেড়ে গেছে এবং বড় আকারের নানা রকম ইলিশে কিন্তু সয়লাভ হয়ে গেছে পুরো এই ইলিশের হাট এবং আরো দিকে আমরা দেখছি যে ইলিশ আর ইলিশ, এবং তারা বলছিলেন যে অভয় আশ্রমের যে 6টি জেলা সেখানে 30 এপ্রিল পর্যন্ত এই ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও কিন্তু পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এই ইলিশ জেলেরা কিন্তু নিয়ে আসছে ভোরবেলা থেকেই, এবং জেলার যে নিবন্ধিত 1064 জেলে রয়েছে এর বাইরেও কিন্তু অনেক জেলেরা এই ইলিশ শিকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। অনেক বেশি কিন্তু সরবরাহ বেশি টাকায় এই বড় ইলিশ কিন্তু সর্বোচ্চ 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নতুন যে 800 থেকে 900 গ্রামের ইলিশ সেগুলো কিন্তু 800 থেকে 900 টাকা, 950 টাকা বিক্রি হচ্ছে। এবং আরো ছোট আকারের ইলিশ সেগুলো কিন্তু 700-800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তারা বলছিলেন যে এই আগামী যে 14 এপ্রিল সেই রমজান এবং পয়লা বৈশাখ, সেটি ঘিরে অনেক এলাকা থেকে কিন্তু ক্রেতারা দিচ্ছেন এবং এসে তারা এই পদ্মার তাজা ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। রাজধানী ঢাকা থেকে প্রচুর ক্রেতা এসছেন এবং ছুটির দিন থাকবার কারণে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এইসব কারণে কিন্তু এখানে এই ছুটির দিনের জেলেদেরও প্রস্তুতি থাকে এবং এখানকার যারা মৎস্যজীবী রয়েছেন তারাও এই শুক্রবারকে ঘিরে নানা রকম মাছের পসরা তারা সাজিয়ে বসছেন। এবং এই যে পদ্মার রূপালী ইলিশ, সেই ইলিশ ঘিরে যে এই প্রাচীন হাট, সেই হাটের কিন্তু নানা সমস্যার কথা বলছিলেন এখানকার আড়তদাররা। তবে তারা বলছেন যে এখনো কিন্তু ঝাটকা নিধন হচ্ছে, যে 30 জুন পর্যন্ত যে ঝাটকা নিধন নিষিদ্ধ গোটা দেশে, কিন্তু এইখানে কিন্তু প্রচুর ঝাটকা নিধন হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যে এক শ্রেণীর জেলেরা তারা এই কারেন্ট ব্যবহার করে কিন্তু পদ্মা থেকে, মেঘনা থেকে তারা ঝাটকা নিধন করে রাতের আধারে বিভিন্ন কৌশলে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সব বিভিন্ন এলাকায়
কিন্তু পাচার করছে। এবং এর সঙ্গে কিন্তু যারা রক্ষক এদের অনেক অভিযোগ রয়েছে যে তারা এর সঙ্গে নানাভাবে সম্পৃক্ত থেকে এই চারটা নিধনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছেন। এবং এই যে কারেন্ট জাল যে ব্যবহার হচ্ছে, সেই কারেন্ট জালের যে এখানকার যেই ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধের ব্যাপারে তেমন কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যাত্রা নিধনের ব্যাপারে গতকালও কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের নেতৃত্বে একটি সভা হয়েছে, সেখান থেকে অনেক রকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু সেই কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা তীরের ইলিশের হাটের সর্বশেষ। জাফর, নিষিদ্ধ মৌসুমে এবং অভয়ারণ্য থেকে ইলিশ শিকারের খবর এবং তা বেচা বিক্রির খবর জানাতে মাওয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চলতি মৌসুমে লবণ উৎপাদনে মাঠে নামলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না 55,000 লবণ চাষি। ন্যায্য মূল্য না পাওয়া গেলে গেল বছরের কয়েক লাখ মেট্রিক টন লবণ মাঠে অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। এ অবস্থায় হাজার হাজার লবণ চাষি দুশ্চিন্তায়। সংশ্লিষ্টদের দাবি, অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়াল লবণ আমদানির কারণে দেশীয় লবণ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উপকূলবর্তী লবণ মাঠ, কেউ লবণ উৎপাদনের জন্য মাঠ তৈরির কাজ করছেন, আবার কেউ জমিতে সাগরের লবণাক্ত পানি জমিয়ে তাতে সূর্যের তাপ দিচ্ছেন, আর ওই তাপে পানি শুকিয়ে তৈরি হচ্ছে লবণ। এত কষ্ট করে লবণ উৎপাদনের পরও চরম দুশ্চিন্তায় রয়েছেন কক্সবাজারের হাজার হাজার লবণ চাষি। লবণ চাষিদের দাবি, গেল বছরও মেলেনি লবণের ন্যায্য মূল্য, আর চলতি মৌসুমেও একই অবস্থা। এই জন্য বিদেশ থেকে লবণ আমদানিকে দায়ী করছেন তারা। লবণের মাঠের উৎপাদন খরচ হল কেজি প্রতি 10 টাকা, আমরা পাইতেছি কেজি 2.5 টাকা। গত বছর যে লবণ ছিল এখন আমরা বিক্রি করতে পারি নাই। এবার যদি লবণের সিজন থাকে তাহলে আমরা আমাদের জমিন বর্গা শাসা যারা আছে তাদেরকে আমরা আগামী বছর লবণের চাষ করার জন্য মাঠ দিতে পারব। অপ্রয়োজনীয় ইন্ডাস্ট্রিয়াল লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পকে বাঁচানোর উদ্যোগ নেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর ইন্ডাস্ট্রিয়াল লবণ বাজারজাত করে মানুষের স্বাস্থ্যহানির পাশাপাশি দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করছে। ইন্ডাস্ট্রিয়াল লবণের নামে বিদেশ থেকে, চায়না থেকে লবণ আমদানি করে সেগুলো ইন্ডাস্ট্রির ব্যবহারের পাশাপাশি ভোজ্য লবণ হিসাবে ব্যবহার করে মার্কেট বাজারজাত করার কারণে আমাদের দেশীয় লবণগুলো অবিকৃত অবস্থায় রয়ে গেছে। এই অবস্থায় যদি থাকে দেশের লবণ শিল্প অনিশ্চয়তার দিকে চলে যাবে। কক্সবাজারের 80% লবণ চাষি না খেয়ে মরবে। চলতি মৌসুমে দেশে লবণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22 লাখ মেট্রিক টনের বেশি, আর গেল বছরের প্রায় 3.5 লাখ মেট্রিক টন লবণ অবিকৃত রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ঘাট এলাকায় কমেনি জনসমাগমও, মাস্ক ব্যবহারেও রয়েছে অসচেতনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম ইউসুফ আলী। ইউসুফ, জাফর, আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যেটা আসলে লাগামহীনভাবেই কিন্তু মানুষের চলাফেরা করছে, এখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। সেই ক্ষেত্রে সকাল থেকে আমি দেখেছি যে একদম ভোরে থেকে যে গাড়িগুলো দৌলতদিয়া প্রান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং কি এটা ঘাট পার হচ্ছে, প্রায় গাড়ি কিন্তু আসলে অর্ধেক যাত্রী নিয়ে এবং এক সিটে ফাঁকা রেখে যে যাওয়ার কথা তা কিন্তু এখানে মানা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে গাদাগাদি করে বাসের ভিতরে যাওয়ার দৃশ্যও কিন্তু আমার চোখে পড়েছে। সেই ক্ষেত্রে ঘাট এলাকাতে যে পিআইডব্লিউটি এবং টিসি কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রায় 5 শতাধিক, তাদেরও কিন্তু অধিকাংশরই আসলে মাস্ক ব্যবহার করছে না। সাধারণ লোক যারা রয়েছে তারা বিভিন্ন অজুহাত দাঁড় করেছে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে আসলে ভাইরাস সংক্রমণের। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ যে বেপরোয়াভাবে চলছে ঘাট এলাকাতে, যে দেশের কিন্তু প্রায় অর্ধেক জেলার মানুষ কিন্তু প্রায় এই নৌরুট দিয়ে যাতায়াত করে, এবং কি সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে সচেতনতা তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রশাসনের কথা যদি আপনাকে একটু বলি, তো সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় যে নজরদারি তা কিন্তু আমরা দেখছি না। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করার দৃশ্য আমার চোখে পড়েনি।
এখানে যারা শ্রমিক রয়েছে, যারা আসলে যানবাহনের শ্রমিক রয়েছে, তাদের উদাসীনতা সবচাইতে বেশি লক্ষণীয়। এবং আজকে শুক্রবার হওয়াতে ঘাট এলাকাতে কিন্তু বেশ যানবাহনের চাপ রয়েছে। সেই ক্ষেত্রে এই যানবাহনে যারা শ্রমিক রয়েছে এবং তার সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের কারো মুখে আর মাস্ক দেখা যাচ্ছে না। অন্যদিকে এই ঘাট এলাকাতে থেকে শুরু করে মহাসড়কগুলোতে নিয়ন্ত্রণ করার জন্য যারা রয়েছে, তাদেরও কিন্তু আমাদের চোখে নজরে আসেনি। তবে এটা যদি সরকার এবং এটা যদি কর্তৃপক্ষ এটা সঠিক পদক্ষেপ না নয়, তাহলে কিন্তু যে ঊর্ধ্বগতির সৃষ্টি হচ্ছে তা কিন্তু এটা কমানো সম্ভব নয়। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডে এই মুহূর্তে 17টি ফেরির মধ্যে 16টি ফেরি চলাচল করছে, আর ঘাট এলাকাতে 4 শতাধিক যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। এই ছিল জাফর আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ভাইরাস সংক্রমণের সর্বশেষ খবর। করোনা সংক্রমণ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন পাটুরিয়া দৌলতদিয়া রুটে দেখা যাচ্ছে জনগণের অসচেতনতা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম ইউসুফ আলী। অনুকূল আবহাওয়া ও সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে সেচ সুবিধা পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের কৃষকরা, আশাবাদী বাম্পার ফলনেরও। কৃষি বিভাগ বলছে, ধান আবাদে সোলারের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে সেচ সুবিধা নিতে পারছে কৃষক। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কৃষির উপর নির্ভরশীল উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের মানুষ চলতি বোরো মৌসুমে ধান আবাদে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রযুক্তিগত উন্নয়নের ফলে জেলা সদরের ভেলাচান ও মোলানি এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে ভাড়ায় চালিত 20টি ভ্রাম্যমাণ সোলার প্যানেল বসিয়ে সেচ সুবিধা গ্রহণ করছেন কৃষকেরা। অনায়াসে স্বল্প খরচে সেচ সুবিধা পেয়ে খুশি তারা। আগে 1 বিঘা জমি ধান আবাদে সেচ দিতে লাগতো 3 থেকে 3,500 টাকা, তবে এখন খুশি মতো সেচ দিতে পারছেন 2,000 টাকায়। কমেছে ভোগান্তিও। এছাড়া সার বীজ কীটনাশকের সংকট না থাকায় নির্বিঘ্নে চাষাবাদ করতে পারছেন তারা। ডিপ টিউবওয়েল থেকে পানি নিত, এখানে আপনার হয়রানি হওয়া লাগতো, সময় মানুষের লস হইতো। আর এখন সোলার হওয়াতে ইচ্ছা মতো মানুষ পানি নিতে পারে, সময়টা বাঁচতেছে। এখন কোনো টেনশন থাকে না, এখন আমরা খুব একটা সুবিধা পাইছি আর কি। ওই যে ওই পাশে জমি আছে, এখন আমরা সোলার লড়াই নিয়ে ওই জায়গাও পানি দিতে পারি, আমরা যত খুশি তত পানি দিতে পারি। কৃষি বিভাগ বলছে, স্বাচ্ছন্দ্যে ধান আবাদে সোলারের মাধ্যমে সেচ সুবিধা নিতে পারছেন কৃষকেরা। স্বল্প খরচের যে প্রযুক্তি, এটা বিস্তার লাভ করলে আমাদের কৃষকরা কম খরচে ফসল উৎপাদন করতে সক্ষম হবেন এবং এলাকার কৃষক উপকৃত হবেন। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার বোরো মৌসুমে 59,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর 40টির বেশি ভ্রাম্যমাণ সোলার প্যানেলের মাধ্যমে সেচ সুবিধা গ্রহণ করছেন কৃষকেরা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নেত্রকোনা সদর উপজেলার জয়ের বাজারে নানা জাতের সবজি সরবরাহ। সকাল থেকেই চলে বেচা কেনার ধুম। হাটের সবজির বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলপনা বেগম। আলপনা, কি অবস্থা দেখছেন বেচা বিক্রির? কেমন জমে উঠেছে হাট? জি, আমি আমাদের নেত্রকোনা সদর উপজেলার এই জয়ের বাজার, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবজির একটি বড় বাজার। এখানে প্রায় শতাধিক সবজি নিয়ে আসছে এবং বিভিন্ন আমাদের যে মানে জেলার যে বিভিন্ন গ্রাম, সেই প্রত্যন্ত গ্রাম থেকে এখানে সেই ফ্রেশ সবজিটুকু নিয়ে আসে। এখানে শতাধিক দোকানদার রয়েছেন এবং পাইকারি বিক্রেতারা নিজেরা গ্রাম থেকে কিনে সেই ফ্রেশ সবজিটি নিয়ে আসেন। এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এবং সকাল থেকে জমে উঠে এই সবজি বাজার। তারপর মানে যারা যারা হাঁটতে আসেন এবং প্রত্যেক মানুষ এই বাজার থেকে, যারা চাকুরিজীবী, সবচেয়ে বিশেষ করে চাকুরিজীবীরা সকালবেলা তাদের বাজারটা এখান থেকে সেরে নেন। তারা কাঁচামরিচ, পুঁই শাক, ডাঁটা, শিম, করলা এবং যত ধরনের সবজি রয়েছে এখান থেকে সেই সবজিগুলো নিতে পারেন একেবারে সুলভ মূল্যে। সবজির বেশি দামও নেই, যেহেতু গ্রাম থেকে নিয়ে আসে।
কিছুটা কিনতে কষ্ট পেতে হয়, ব্যাগ পোহাতে হয়, কিন্তু বিশেষ করে এখানে যে সবজিগুলো আছে, টমেটো আছে, শাক আছে, কষ্ট পেতে হয়, ব্যাগ পোহাতে হয়, কিন্তু বিশেষ করে এখানে যে সবজিগুলো আছে, টমেটো আছে, শাক আছে, কাঁচামরিচ, তারপরে মিষ্টি কুমড়া, সব ধরনের সবজিগুলো সতেজ সবজি থাকায় প্রত্যেক ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে এখান থেকে সবজি কিনতে পারেন তারা। আমাদের ডাটা রয়েছে, এখানে শাকসবজি রয়েছে, আর ভেতরে যে বাজার রয়েছে সেখানেও জমতে থাকে। এখান থেকে শুরু হয় প্রথমে, তারপর পুরো ভেতরের বাজারে ছড়িয়ে যায় সকালে। বিশেষ করে এখানে এই যে এখন শুরু হয়ে গেছে মানুষের আনাগোনা, বাজারের ক্রেতাদের ভিড় শুরু হয়ে গেছে। আর যারা হচ্ছে নিয়ে আসছেন, এখন পর্যন্ত নিয়ে আসছেন, সকাল থেকে 10টা পর্যন্ত এই বাজারে বিভিন্ন জায়গা থেকে সবজি আসতে থাকে এবং সারাদিন সেই সবজি চলে। এখান থেকে ক্রেতারা সারাদিন নেত্রকোনার জয়ের বাজার থেকে সবজি বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী আলপনা বেগম। করোনাকে রুখতে বিশ্বের বিভিন্ন দেশ টিকা তৈরি করলেও জার্মানির বায়োএনটেক ও মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা এখন জার্মানদের কাছে নির্ভরতার প্রতীক। সাম্প্রতিক সময়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, নতুন কিংবা পুরনো করোনার বিরুদ্ধে এই টিকা শতভাগ কার্যকরী। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যেখানে বারবার হোঁচট খাচ্ছে, তখন জার্মানির বায়োএনটেক এবং মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজারের টিকা BNT162b2 কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যে কোনো মানবদেহকে নতুন কিংবা পুরানো করোনা থেকে দিচ্ছে শতভাগ সুরক্ষা। জার্মানির চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, শুরু থেকেই বায়োএনটেকের টিকা নেয়াদের মধ্য থেকে কমপক্ষে 12,000 মানুষের শরীরে নানাভাবে পরীক্ষা করে দেখা গেছে করোনার যে কোনো নতুন ধরন থেকে এই টিকা সুরক্ষা দেবে কমপক্ষে 91%। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বায়োএনটেক ফাইজারের টিকা নিয়েছেন এমন 800 জন মানুষের শরীরে পরীক্ষা করে দেখা গেছে এই টিকা সে দেশের করোনার নতুন স্ট্রেইন B1351 থেকে সুরক্ষা দিচ্ছে শতভাগ। শুধু তাই নয়, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে জার্মানিতে এখন পর্যন্ত 1,38,00,000-এরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ফাইজারের টিকা। যদি আমি টিকা নেই তাহলে অবশ্যই বায়োএনটেকের টিকা নেব। এই টিকায় এখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শুনিনি। সবচেয়ে চমৎকার বিষয়, জার্মানির এই টিকা তৈরির আগে এবং প্রয়োগের পরে মানবদেহে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করছে তা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। এদিকে জার্মানিতে টিকা প্রয়োগে ধীরগতি থাকলেও চলতি মাসেই টিকা কার্যক্রমে গতি ফিরবে বলে প্রত্যাশা সাধারণ নাগরিকদের। Angebot machen zu können, sich impfen zu lassen und dass auch immer mehr Menschen überzeugt sind, um eben wieder ein normales Leben führen zu können, dann sie auch deswegen impfen lassen. সব কিছু ঠিক থাকলে জার্মানির মারবুর্গেই চলতি বছরের মাঝামাঝিতে আরও 250 মিলিয়ন ডোজ ও বছর শেষেই 1,000 মিলিয়ন ডোজ করোনার টিকা উৎপাদন করবে বায়োএনটেক ও ফাইজার, যা পৌঁছে যাবে বিশ্বের সবখানেই। শুধুই করোনা নয়, যে কোনো মহামারীর ভ্যাকসিন তৈরিতে জার্মানির জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্বব্যাপী সমাদৃত। ঠিক যেমন এই মুহূর্তে নির্ভরতার প্রতীক হয়েছে জার্মানির বায়োএনটেক এবং ফাইজারের টিকা BNT162b2। এরপরেই ইএমএ রোলিং রিভিউতে থাকা কিউরভ্যাক নামের আরেকটি নতুন করোনার টিকা আশার আলো দেখাচ্ছে সাধারণ জনগণকে। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। এক ডোজের জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ওপরই বেশি আস্থা ইতালির নাগরিকদের। ইতালিতে এ পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। রোম থেকে ইতালির ভ্যাকসিন পরিস্থিতির খবর জানাচ্ছেন জুমানা মাহমুদ। 6 কোটি নাগরিকের দেশ ইতালিতে গত 3 মাসে 1 কোটিরও বেশি মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তবে ফাইজার অ্যাস্ট্রাজেনেকা নয়, 1 ডোজের ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসনের উপরেই বেশি আস্থা প্রবাসী বাংলাদেশি সহ ইতালির সাধারণ মানুষের। আগামী 16 এপ্রিল থেকে মাত্র 1 ডোজেই আমাদের শরীরে অ্যান্টি কোভিড হিসেবে কাজ করতে পারে যে ভ্যাকসিন, সেটি চলে এসেছে। আশা করছি যে
আমাদের যে সুন্দর পৃথিবীটা ছিল, আগের যে পৃথিবীটা ছিল, সেটা আবার আমরা ফিরে পাবো। ইতালিতে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার এই 3 ভ্যাকসিন রয়েছে। তবে নতুন যে ভ্যাকসিন আসছে তা নিয়ে আমরা আশাবাদী। এই ভ্যাকসিন 1 ডোজই দিতে হবে। সবচেয়ে বড় কথা, ফার্মেসিতেও পাওয়া যাবে। এদিকে গত 24 ঘন্টায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা আবারও বেড়েছে। রোমসহ লাৎসিও বিভাগ রেড জোন থেকে অরেঞ্জ জোনে ফেরার 2 দিন পরেই এই আক্রান্তের সংখ্যা বাড়ল। ইতালির 12টি অঞ্চল এখনও রেড জোনের আওতায় রয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভ্যাকসিন কার্যক্রম দ্রুত করার জন্য ফার্মেসির কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষ হলেই ফার্মেসিতে পাওয়া যাবে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। ইতালিতে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছে 32,37,582 জন। প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছে 70,86,545 জন, যা মোট জনসংখ্যার 11.76%। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ সেবা দেওয়ার লক্ষ্যে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের পাইলট প্রজেক্টের উদ্বোধন করেছে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার ও মালয়েশিয়ার পোস্টলাজুর সিইও মোহাম্মদ রোজাইতি মোহাম্মদ শরীফ। করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকারের বিধিনিষেধের কারণে প্রবাসীদের হয়রানি ও যাতায়াতের ঝামেলা এড়াতে এমন উদ্যোগ বলে জানান হাইকমিশনার। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি আপনাদের সেবাকে কিভাবে বিকেন্দ্রীকৃত করা যায় এবং আপনাদের দোরগোড়ায় সেবা হাইকমিশনের সেবা পৌঁছে দেওয়া যায়। আমরা এর আগেও একাধিক অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম যে আমরা পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আপনাদের যে পাসপোর্ট গুলো হবে সেগুলোকে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। নতুন বৈদ্যুতিক গাড়ির প্রচারণার জন্যই ব্র্যান্ডের নাম পরিবর্তন করে ভোলসওয়াগন রাখা হবে, এমন রসিকতা করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। তবে ক্রেতার বিনিয়োগকারীদের বোকা বানানোর এই রসিকতায় বিপাকে পড়তে হতে পারে ফক্সওয়াগনকে। এমন বিভ্রান্তিকর বিবৃতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। চলতি সপ্তাহেই নিজেদের ব্র্যান্ডের নাম পরিবর্তন করে ভোলসওয়াগন করার ঘোষণা দেয় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। জানানো হয় অন্য কোথাও না করলেও যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তন করা হবেই। পরবর্তীতে আবার ঘোষণা আসে বৈদ্যুতিক গাড়ির প্রচারণার জন্যই সবাইকে এমন বোকা বানিয়েছেন তারা। কিন্তু এই প্রচারণাকে সত্য ভেবে নেয় অনেক মানুষ। এতেই বাধে বিপত্তি। এপ্রিল ফুল বানাতে গিয়ে বিপাকে পড়ে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। বৃহত্তম আর দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠানের এমন রসিকতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। উল্টো কার্বন নিঃসরণ কমাতে এই কোম্পানির বিরুদ্ধে নিয়মনীতি আরও কঠোর করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। এদিকে এ ভ্রান্ত বিবৃতিতে খেপেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিভ্রান্তিকর বিবৃতি দিলে বৃহত্তম কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয় সিইসি। 2018 সালে টুইটারে টেসলার শেয়ার নিয়ে ভ্রান্ত বিবৃতি দেওয়ার পর এলন মাস্ককে জরিমানা দিতে হয়েছিল $2 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, ফক্সওয়াগনের বিবৃতি নিয়ে তদন্ত করে যদি দেখা যায় এর নাম পরিবর্তনের প্রচারণার কারণে শেয়ার বাজারে কোনো প্রভাব পড়েছে, এই কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফক্সওয়াগন নাম পরিবর্তনের বিবৃতি দেওয়ার পর বেড়েছিল শেয়ারের দাম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের প্রত্যাশা, তাদের বৈদ্যুতিক গাড়ির বিক্রি প্রত্যাশার চেয়ে বাড়বে। 2025 সাল নাগাদ পুরোদমে শুধু বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করবে কোম্পানিটি। এ লক্ষ্যে $1,900 কোটি বিনিয়োগ করবে ফক্সওয়াগন। তবে খোদ ফক্সওয়াগনের কর্মকর্তারা বলছেন, জেনারেল মোটরস বা টেসলার বৈদ্যুতিক গাড়ি বাজারে যেভাবে সাড়া ফেলেছে, ফক্সওয়াগনের বৈদ্যুতিক গাড়ি সেভাবে সাড়া ফেলছে না। নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর 10% বেড়ে যায় ফক্সওয়াগনের শেয়ারের দাম। নাম পরিবর্তনের ঘোষণা শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ির প্রচারণার জন্য। এ খবরে আবারও 4% কমে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। 2015 সালে যুক্তরাষ্ট্রের ডিজেল ইঞ্জিন টেস্টে জালিয়াতির জন্য অনৈতিক সফটওয়্যার ব্যবহার করে ফক্সওয়াগন। জরিমানা গুনতে হয় $3,800 কোটি। ডিজেল নিঃসরণ নিয়ে জালিয়াতির অভিযোগে 2017 সালে যুক্তরাষ্ট্রের বিচার অধিদপ্তর $430 কোটি জরিমানা করে ফক্সওয়াগনকে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। করোনার কারণে স্থগিত হলো আইসিসি অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ। 2023 সালের জানুয়ারিতে বসবে প্রথম আসর। অপেক্ষার পালা শেষ। আর বছর বিরতি দিয়ে পর্দা উঠেছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। করোনা পরিস্থিতিতে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন অ্যাথলিটদের। মাঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার লাইট শো ও আতশবাজি মুগ্ধ করে দর্শকদের। ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুত মঞ্চ 2013-র পর 8 বছর বিরতি দিয়ে বাংলাদেশ গেমসের মেগা ইভেন্ট। করোনার মাঝেও দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সবচেয়ে বড় আয়োজন দেখতে মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। সবগুলো ফেডারেশনের মার্চ পাসের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের পর সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করেন আর্চার রোমান সানা। মাঠে আসে গেমসের মাস্কট, সবকিছুই অনলাইনে গণভবনে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, অপেক্ষা ফুরোবার পালা। শুভেচ্ছা বক্তব্য শেষে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন। অনুষ্ঠানে সশরীরে আসতে না পারায় আক্ষেপ ছিল কণ্ঠে। সবসময় যে কোনো খেলা আমি নিজে মাঠে উপস্থিত থাকতে চেষ্টা করেছি অতীতে, কিন্তু এবার পারলাম না। এটা সত্যি আমার জন্য খুব দুঃখজনক। তারপর আমি বলবো যে আমি সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আসিনি। তো আমি আশা করি যে এখন থেকে 31টা ডিসিপ্লিনে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে, প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন। এরপরই শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ। গেমসের মশাল বুঝে নেন গলফার সিদ্দিক ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বিশাল মশাল নজর কাড়ে সবার। স্টেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার লাইট শো চোখ জুড়ায় সবার, যেখানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়। সবশেষে জাঁকজমকপূর্ণ আতশবাজিতে ছেয়ে যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের আকাশ। অপেক্ষার প্রহর ফুরলো। 8 বছর বিরতি দিয়ে আবারও শুরু হলো বাংলাদেশ গেমসের মেগা আসর। করোনা পরিস্থিতিতে কতটা সফল হবে গেমস সেটাই এখন দেখার বিষয়। তার আগে আগামী 10 দিন অন্তত ক্রীড়াচ্ছন্ন করে রাখবে দেশের দর্শকদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে ঘিরে আশার আলো দেখছেন দেশের অ্যাথলেটরা। করোনা পরিস্থিতিতে এই গেমস উজ্জীবিত করবে দেশের ক্রীড়াঙ্গনকে, এমনটাই চাওয়া তাদের। এটার জন্য আমার সামনে এগিয়ে যাওয়ার যে পথগুলো আছে সেগুলো আরও আমি মনে করি উৎসাহিত হব এবং সামনে আরও কিছু যাতে ভালো করতে পারি সেজন্যই স্যারেদা এই উদ্যোগটা নিয়েছিলেন আমার জন্য। তো আমি চেষ্টা করব যেন আমার সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার, যেন অলিম্পিকে যে আমি একটা বেস্ট রেজাল্ট বাংলাদেশকে উপহার দিতে পারি এবং সামনে যে খেলাগুলো আছে, যে কম্পিটিশনগুলো আছে সেগুলোতে যেন ভুল ত্রুটি শুধরিয়ে অলিম্পিকে যেয়ে সেটাই আমি চেষ্টা করব। গেমসে সর্বোচ্চ রেজাল্ট অর্জনই আমার সবচেয়ে বড় প্ল্যান। তো করোনা রয়েছে, অনেক অসুবিধা রয়েছে, সব কিছুর মধ্য দিয়েই আমি ভালো রেজাল্টের আশা করছি। আর বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রেজাল্ট করাই আমার টার্গেট বাংলাদেশ গেমসে। তো ইনশাল্লাহ এটা যাতে হতে পারে। এর আগে 2013 সালে বাংলাদেশ গেমস হয়ে গেছে, 8ম বাংলাদেশ গেমস। তো সেই বাংলাদেশ গেমসে আসলে অনেকেরই অংশগ্রহণ করার সৌভাগ্য হয় নাই। তো প্রধানমন্ত্রীর একটা বড় উদ্যোগে এই করোনাকালীন সময়েও যে 9ম বাংলাদেশ গেম অনুষ্ঠিত হচ্ছে, এজন্য আমরা খেলোয়াড়রা যারা আছি আমরা প্রচুর পরিমাণে অনুপ্রেরণা পাচ্ছি। তো এই জন্য কর্তৃপক্ষ প্লাস ঊর্ধ্বতন কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মশাল আমাকে দিয়েছে, সেজন্য আমি সত্যিই অনেক আনন্দিত। আমি প্রথমত ধন্যবাদ জানাই অলিম্পিককে এবং যে আমাকে চুজ করেছে মশাল এই করার জন্য। আমি এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দেম। আমার এটা প্রথম বাংলাদেশ গেমস করা, আরও বঙ্গবন্ধুর নামে এই গেমসটা হচ্ছে, সেই হিসেবে আমার প্রত্যাশা থাকবে ভালো কিছু করা, যাতে আমি আমার বেস্টটা দিয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে পারি। এই গেমসটা নিয়ে আমার অনেক ভালো একটা পরিকল্পনা আছে। আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা। বেশ কয়েক বছর পর এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি প্রতিযোগী ও তাদের অভিভাবকরা। ঘরবন্দি জীবনে কিশোরদের মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যেই ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান আয়োজকরা। আর আগামীতেও এমন আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কারাতে বা মুষ্টিযুদ্ধ বাড়ায় আত্মবিশ্বাস, বাড়ায় প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা। খালি হাতে আত্মরক্ষার জন্য 19 শতকে জাপানে সর্বপ্রথম শুরু হয় কারাতে চর্চা। বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও নিয়মিতভাবে হচ্ছে এই প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় সিতোরেও কারাতে দো একাডেমি জয়পুরহাট শাখার আয়োজনে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা। বেশ কয়েক বছর পর এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি প্রতিযোগীরা। জয়পুরহাট জেলাকে আরো বিশ্বের দরবারে তুলে ধরা বা নিজেকে বা আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। আমাদের জেলাতে এই প্রথম কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, তো এতে করে আমরা সকল এখানে পার্টিসিপেট করে নিজেদের সেরাটা দেখানোর সুযোগ পেয়েছি। চ্যালেঞ্জিং পরিবেশ পরিস্থিতিতে মেয়ে বাচ্চাদেরকে সেফটির জন্য সবচেয়ে প্রয়োজন সেলফ ডিফেন্স শেখানো, আর এই উদ্দেশ্য থেকে আমার বাচ্চাকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য এখানে পাঠিয়েছি। আয়োজকরা বলছেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরেবন্দি শিশু কিশোরদের মানসিক বিকাশ ঘটানোই তাদের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে এই আয়োজনে স্পষ্ট ছিল করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা। দীর্ঘদিন ধরেই এই শিশুরা স্কুল থেকে বঞ্চিত, খেলাধুলা থেকে বঞ্চিত, এই সব বন্ধত্বর মাঝে বন্ধত্ব ঘোচানোর জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন। তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় তুলে আনতে ভবিষ্যতেও এই আসরের ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। আর ফেডারেশন প্রতিশ্রুতি দিল তাদের পাশে থাকার। পূর্বে কারাতের ব্যাপক সাফল্য ছিল, আমাদের এখানে পৃষ্ঠপোষকতার খুবই অভাব। জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা জাতীয় পর্যায়ে স্বর্ণ ছিনিয়ে নিয়ে এসেছিল। বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্দেশ্য যে প্রত্যেকটা জেলার থেকে আমরা কারাতের যে ভালো খেলোয়াড় আছে ছাত্রছাত্রী বাছাই করে জাতীয় পর্যায়ে খেলবে। 2 দিনব্যাপী এই কারাতে প্রতিযোগিতার প্রথম দিনে অংশগ্রহণকারী 130 জন ছেলেমেয়ের মধ্যে জুনিয়র লেভেলে কাতা পর্ব শেষ হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। 40 লাখ টাকা খরচ করে খাগড়াছড়িতে সেগুন কাঠ দিয়ে পরিপালঙ্ক বানিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন উদ্যোক্তা মোহাম্মদ নুরুন নবী ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ আবু বকর সিদ্দিক কাঞ্চন। এটা বানাতে সময় লেগেছে 3 বছরের বেশি, আর তৈরিতে মজুরি হিসেবে দেওয়া হয়েছে প্রায় 9 লাখ টাকা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর খাটটির দাম উঠেছে 80 লক্ষ টাকা, তবে উদ্যোক্তার লক্ষ্য কোটি টাকা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পরিপালং 16 পরির দৃষ্টিনন্দন খাট, সেগুন কাঠে কারুকাজ করা 4 কোণায় বড় 4টি পরি আর 2 পাশে আরও 4টি করে 8টি ছোট পরি। 4 পায়ে থাকা 4 পরির হাতে রয়েছে 4টি প্রজাপতি। দাম হাঁকা হচ্ছে কোটি টাকা। খাটটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 40 লাখ টাকা। খাটটির নকশা তৈরি করেছেন খাগড়াছড়ি গুইমারার ফার্নিচার মিস্ত্রি আবু বক্কর সিদ্দিক কাঞ্চন, আর এর উদ্যোক্তা শৌখিন ব্যবসায়ী মোহাম্মদ নুর নবী। চাঞ্চল্য সৃষ্টি করা পরিপালং তৈরিতে প্রায় 100 বর্গফুট সেগুন কাঠ লেগেছে। নকশা তৈরি থেকে শুরু করে সবকিছু একাই করেছেন কাঞ্চন মিস্ত্রি। সময় লেগেছে 3 বছর, আর বার্নিশ করতে 4 জন শ্রমিকের সময় লেগেছে 1 মাস 19 দিন। কাঞ্চন মিস্ত্রির দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিপালং খাট তৈরি করা। তার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন শৌখিন ব্যবসায়ী মোহাম্মদ নুর নবী। এজন্য তিনি 9.5 লাখ টাকা মজুরি দেন কাঞ্চন মিস্ত্রিকে। এটার কোনো ক্যাটালগ নাই, আমার যা কিছু করছি আমার আবেগেতে আমি এটার কাজটা করছি। আমি সম্প্রতি পরিপালং খাটের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকে দেখতে ভিড় করছেন মোহাম্মদ নুরুন নবীর বাড়িতে, আবার অনেকেই খাটটি কেনার জন্য দর কষাকষি করছেন। এরকম কাঠ আমি আর দেখিনি। প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা চাইছে আমার কাছে, আমি প্রায় 570 লাখ বলছি। অনেক সুন্দর এবং আকর্ষণীয়, আমারও খুব পছন্দ হয়েছে এই খাটটি। খাটটির উদ্যোক্তা মোহাম্মদ নুরুন নবী জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নেওয়ার জন্যই এই খাটটি তৈরি করেন। তার লক্ষ্য 1 কোটি টাকায় এটি বিক্রি। খাটটি বিক্রি করার পর আপনার লভ্যাংশের একটি অংশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আত্মমানবতার সেবায় দিতে চাই। 2017 সালে এই খাটের কাজ শুরু করেন কাঞ্চন মিস্ত্রি, আর শেষ করেন এই বছরের 16 মার্চ। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপের তাগিদ, কঠোর বিধিনিষেধের আভাস প্রধানমন্ত্রী।
হাফনামের সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংক সহ 2 শতাধিক প্রতিষ্ঠান, বিডি সার্টের প্রতিবেদন। ঝুঁকিতে গোপনীয় তথ্য, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা। এবং রমজান সামনে রেখে চলমান বিক্রি কার্যক্রমের মধ্যেই বাড়ল টিসিবির পণ্যের দাম। অসাধু তৎপরতা বন্ধে বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হয়েছে দাবি সংস্থাটি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।